সবাইকে স্বাগত। বিশ্বের বিভিন্ন সংবাদ এবং সংবাদের বিশ্লেষণ নিয়ে চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিকে স্বাগত জানাচ্ছি। রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাল্টা জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন যে তিনি 7 বারের সাংসদ এবং 2 বারের কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি, তাই তাকে পররাষ্ট্রনীতি শেখানোর প্রয়োজন তিনি মনে করছেন না যে রয়েছে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জানায় যে বাংলাদেশের আন্দোলন সহিংসতা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্য করার এখতিয়ার নেই। গেল 21 জুলাই মমতা বলেছিলেন যে কেউ পশ্চিমবঙ্গের দরজায় দাঁড়ালে তাদের আশ্রয় দেওয়া হবে, আর এই নিয়েই আপত্তি জানিয়ে ভারত সরকারের কাছে একটা কূটনৈতিক নোট দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজকের আয়োজন ঠিক এই বিষয় নিয়ে আমরা কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি। ইতিমধ্যে অনলাইনে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জনাব শাহাব এনাম খান রয়েছেন, এবং সেই সাথে সাথে অনলাইনে ইতিমধ্যে যুক্ত হয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য জনাব তাপস মিত্র। দুজনকে স্বাগত জানাচ্ছি। তাপস মিত্র, আশা করি শুনতে পাচ্ছেন। অধ্যাপক শাহাব এনাম খান, আশা করি শুনতে পাচ্ছেন আমার কথা। জি, শুনতে পাচ্ছি। অধ্যাপক শাহাব এনাম খান, প্রথমে বলে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে 21 জুলাই তিনি একটা সভামঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে যখন বার্তা দেন বা বক্তব্যের একটা পর্যায়ে তিনি বলেন যে এই নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, যা বলার ভারত সরকারই বলবে, কিন্তু অসহায় বাংলার মানুষ বাংলার দরজায় যদি খটখট করে তাহলে তাদের জন্য দরজা খোলা রয়েছে, এমনটি আশ্বস্ত তিনি করেন। এটা নিয়ে তোলপাড় হয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকার তাকে যেমন সতর্কতা দিয়েছে বা স্পষ্ট করে কেন্দ্রীয় সরকার তাদের বক্তব্য জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিপরীতে পাল্টা বক্তব্য দিয়েছে, যেটা একটু আগে দর্শকদেরকে জানাচ্ছিলাম। অধ্যাপক শাহাব এনাম খান, বক্তব্যকে কিভাবে দেখছেন, শুরুতে আপনার কাছ থেকে প্রতিক্রিয়া নিতে চাই। ধন্যবাদ। ভারতের পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্র নীতি প্রণয়নের যে প্রক্রিয়াটা, সেটা অত্যন্ত জটিল। এটাকে খুব সিম্পলিফাইড ভাবে দেখা যায় না। অর্থাৎ ভারতের পররাষ্ট্র নীতি যদিও কেন্দ্রের হাতে রাখা আছে, কিন্তু কেন্দ্র অনেক কিছুই রাজ্যকে বাইপাস করে করতে পারে না। তার একটা ক্লাসিক এক্সাম্পল হলো পানি, যে কারণে আমরা তিস্তা বলেন বা গঙ্গা চুক্তি নিয়ে বিভিন্ন রকমের হোঁচটের মুখে পড়ি। সুতরাং সেই জায়গাতে যদি আমরা মনে করি যে মমতা ব্যানার্জির বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু বলবার অধিকার নাই, সেটা আমার মনে হয় না খুব বেশি সমীচীন হবে। অন্ততপক্ষে বাইল্যাটারাল ইস্যুগুলিতে তো তিনি একটা বড় রকমের ভূমিকা রাখেনি। আর দ্বিতীয় যে বিষয়টা থাকে, যে যেহেতু আজকে যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটছে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বটে, সেই ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত, এবং সেই সাথে যদি আরো একটু আমরা ফোকাস করি ইমিডিয়েট রাজ্য হিসেবে, পশ্চিমবঙ্গের কিন্তু যথেষ্ট আগ্রহের জায়গা আছে। সুতরাং আমার মনে হয় যে মমতা ব্যানার্জি শুধুমাত্র যে বাংলাদেশের সাথে, অর্থাৎ অতীতে যে পূর্ব বাংলা, তার সাথে যে আমাদের সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক, প্রত্যেকটাকে কেন্দ্র করেই তিনি হয়তো তার ইমোশনাল জায়গা থেকে এবং কিছুটা নিশ্চিতভাবে রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশের এই বিষয়টাকে অনুধাবন করেছেন। তিনি নিশ্চিতভাবেই এটা দেখেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে ঘটনাগুলি ঘটছে সেটার একটা বড় রকমের ইমপ্লিকেশন ভারতের উপরে পড়ার সম্ভাবনা ভবিষ্যতে আছে। এছাড়া বাংলাদেশ সরকারের সাথে বিজেপি সরকারের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, সেই বিষয়ে এখন আমার মনে হয় না খুব বেশি রাগঢাক আছে বলে আমরা মনে করি, যে কারণে দিল্লিও খুব সতর্কতার সাথে বাংলাদেশের এই পুরো বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করছে। সব দিক থেকে যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির সাথে মোদী সরকারের সম্পর্ক, মমতা ব্যানার্জির সাথে বাংলাদেশের সম্পর্ক এবং রাজ্য সরকারগুলির সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে যে এক ধরনের বড় ভূমিকা আছে, সেগুলি সবকিছুই আমার মনে হয় এখানে রিফ্লেক্টেড হয়েছে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ভারতীয় জনতা পার্টি বিজেপির জনাব তাপস মিত্র। আশা করি শুনতে পাচ্ছেন আমার কথা। একটু জানাবেন কি যে 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যেই জি জি শুনতে পাচ্ছি আমরাও, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা কিনা কেন্দ্রীয় সরকার পরবর্তীতে একটা বক্তব্য দিয়েছে, যার বিপরীতে পাল্টা জবাবও এসেছে। রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের এই ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, তাতে রাজনৈতিক ময়দানে প্রতিক্রিয়াটা কি যদি জানান আমাদেরকে শুরুতে। দেখুন, প্রথমত হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশ,
আমাদের ভারতবর্ষ যেরকম একটা গণতান্ত্রিক দেশ, বাংলাদেশও একটা গণতান্ত্রিক দেশ। দাবি দাবা থাকতেই পারে। সে দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ছাত্ররা একটা আন্দোলন করছে, একটা সংরক্ষণের বিষয় নিয়ে একটা আন্দোলন ছাত্র সমাজের মধ্যে থেকে এসছে, এবং বিষয়টা টোটালটাই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। যেরকম আমাদের দেশেও অনেক সময় অনেক আন্দোলন হয়, কৃষক আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, কিন্তু সেই আন্দোলনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বা পাকিস্তান কিন্তু হস্তক্ষেপ করতে পারে না। ঠিক সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনধিকার চর্চা করেছেন, আর বিশেষ করে তিনি যে মঞ্চ থেকে এই কথাটা বলেছেন সেটা তার দলীয় মঞ্চ, আর দলীয় মঞ্চ থেকে একটা বিদেশ নীতি ঠিক করার তিনি কেউ নন। সুতরাং ভারত সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনধিকার চর্চার জন্য তাকে সতর্ক করেছে, যাতে আগামী দিনে তিনি এই ধরনের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো দেশের পররাষ্ট্র নীতি নিয়ে তিনি যাতে মাথা না মাথান। আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে যে কোনো অঙ্গরাজ্য কোনো বিদেশ নীতি নিয়ে তিনি কোনো কথা বলতে পারবে না, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নন, ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অনেক মুখ্যমন্ত্রী আছে। সবাই যদি তারা বিদেশ নীতি নিয়ে তারা মন্তব্য করেন, তাহলে দেশের সংবিধানকে বা দেশের আভ্যন্তরীণ যে আমাদের গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রে আঘাত করা হয়। তা মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করেছেন, যার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে। এবং আমরা এটাও শুনেছি যে বাংলাদেশের বিদেশ মন্ত্রক থেকে এই ঘটনার নিন্দা প্রকাশ করা হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তারা কঠোরভাবে প্রতিবাদ করেছেন। স্বাভাবিকভাবেই তারা করবেন, কারণ একটা দেশের আন্দোলন হতেই পারে যে কোনো সমস্যা, সেই সমস্যা মেটানোর দায়িত্ব সেই দেশের সরকারের। কিন্তু আকবরিয়ে এই যে তিনি পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলা, বাংলাদেশের দরজা খোলা আছে, আর দরজা খোলার উনি কে? ভারতবর্ষের বর্ডার পাহারা দেয় হচ্ছে বিএসএফ। সেক্ষেত্রে বিএসএফ এর দায়িত্ব এই এই বিষয়টা দেখার। আর বিএসএফ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর বা প্রতিরক্ষা দপ্তর সবটাই জন্য দিল্লির আমাদের রাজনাথ সিংজি রয়েছেন, যেরকম অমিত শাহজি রয়েছেন, তারা বিষয়টা দেখবেন। তিনি যে কাজটা করেছেন সেই কাজটা তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে এই কাজটা করতে পারেন না। সুতরাং আমরা সতর্ক, আমাদের কেন্দ্রীয় সরকার ওনাকে সতর্ক করা হয়েছে, এবং উনি যে কথা বলেছেন সেটাও উনি বলতে পারেন না যে তিনি বিদেশ নীতি 7-7বারের সাংসদ, বিদেশ নীতি নিয়ে তিনি খুব ভালো জানেন, বা তিনি মুখ্যমন্ত্রী দীর্ঘদিন রয়েছেন, একথাও তিনি বলতে পারেন না। তিনি 7বারের জায়গায় 10বারের সংসদ হলেও, বা তিনি 50বার মুখ্যমন্ত্রী হলেও, তিনি তার অনধিকার চর্চা করেছেন বলে আমরা মনে করি। আমি এই পর্যায়ে অধ্যাপক শাহ আমিন খান আপনার কাছে যেতে চাই যে ভারতের কেন্দ্রীয় সরকার আলাদা করে যেহেতু ব্যাপারটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারপরও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য ছিল যে তিনি মনে করছেন যে বিজেপি তার বক্তব্যকে বিকৃত করেছে। আপনি কি মনে করছেন যে এই জায়গা থেকে একজন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, তিনি যেহেতু আমরা জানি যে পশ্চিমবঙ্গের সাথে বা ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক ইতিমধ্যে বজায় রয়েছে এবং সেটা ইতিহাস ঘাটলেও পাওয়া যায়, তো সেখানে কি আপনি মনে করছেন যে এটা একটা ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষী হিসেবে তার মতামত হতে পারে কিনা, নাকি এই চর্চাটা করাটাও আসলে এক রকমের অনধিকার চর্চা হতে পারে, যেটা কিনা বিজেপি রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র বলছিলেন? আপনি কি মনে করেন? আহ, এটা সব দিক থেকেই ব্যাখ্যা করা যায় আসলে। প্রথম কথা হলো, যদি আপনি এটাকে অনধিকার চর্চা বলেন, সেটাই ইন্ডিয়ান ফরেন পলিসি প্রিন্সিপালের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাদের পররাষ্ট্র নীতির মূলনীতির জায়গা থেকে, তাহলে নিশ্চিতভাবে এটা অনধিকার চর্চার মধ্যেই পড়ে। কিন্তু আমরা কিন্তু অতীতে দেখেছি অমিত শাহ বাংলাদেশকে নিয়ে কমেন্ট করেছেন, আসামের মুখ্যমন্ত্রীও কমেন্ট করেছেন, বিভিন্ন রকমের কমেন্ট কিন্তু আমরা তাদের ডোমেস্টিক পলিটিক্সে বাংলাদেশকে কেন্দ্র করে দেখি। তখন হয়তো বা মানে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে হয়তো এই বিষয়গুলি বেশি ফ্যাক্টর করে না। যেহেতু এই মুহূর্তে মমতা ব্যানার্জি বিজেপি সরকার বলেন বা ভারতের যে বর্তমান এনডিএ সরকার আছে, সেই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ভয়েস হিসেবে কাজ করে, সুতরাং সেইটা একটা মেরিট। আরেকটা মেরিট যেটা আমি বললাম, যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সম্পর্কটা শুধুমাত্র দিল্লির প্রিজম থেকে বা সাউথ ইন্ডিয়ার প্রিজম থেকে বা নর্থ ইন্ডিয়ার প্রিজম থেকে দেখলে হবে না। ওয়েস্ট বেঙ্গলের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে মমতা ব্যানার্জি সেখানে ভোট কনস্টিটিউয়েন্সি যেরকম আছে, সেই ক্ষেত্রে তার আত্মিক সম্পর্কও আছে বাংলাদেশের সাথে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে পানি বা যে বিষয়গুলি আছে সেটাতে তার পলিটিক্যাল এবং ওয়েস্ট বেঙ্গলের ইন্টারেস্টের দিকটাও তিনি দেখেন। সুতরাং সবকিছু মিলিয়ে এটা পলিটিক্যালও, এটা পার্সোনালও, এবং স্বাভাবিকভাবে তিনি যেটা বলেছেন যে তিনি অতীতে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, এবং আমার মনে হয় তিনি এই পররাষ্ট্রনীতির বিষয় আশয়গুলি ভালো করেই বোঝেন। জনাব তাপস মিত্র, আপনার কাছে যেতে চাই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক পর্যায়ে এটাও বলেছেন যে বাংলাদেশ নিয়ে তার বক্তব্য
বা মন্তব্য বিজেপি সেটা বিকৃত করেছে। এটা কি শুধুমাত্র তাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে আসলে কি সেটা রাজনৈতিক যে দ্বৈরথ রয়েছে বা রাজনৈতিক আদর্শের যে মতবিরোধ রয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে, সেটাই কি প্রকাশ পাচ্ছে বলে মনে করছে? নাকি একেবারেই যদি পররাষ্ট্রনীতির কথাই যদি চিন্তা করা হয়, যেই আঙ্গিক থেকে বলছিলেন যে কেন্দ্রীয় সরকার আলাদা করে সতর্কও করেছে এবং আপনারাও বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজ্য সরকার থেকে এরকম মন্তব্য করা একেবারেই অনধিকার চর্চা, কোনটা? নাকি সেটা আসলেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটা একটা রাজনৈতিক মতাদর্শের আসলে ভিন্নতা রয়েছে বলে এটাকে রাজনৈতিক ময়দানে একটু একজন আরেকজনকে সতর্ক করার চেষ্টা করলেন? দেখুন, বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যা বলেছেন সেটা জনসমক্ষেই বলেছেন এবং সমস্ত সংবাদ মাধ্যম সেটা সম্প্রচার করেছে। সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার তার বক্তব্য বিকৃত করার কোনো জায়গাই নেই। জলের মতন পরিষ্কার তিনি বলেছেন, যদি আমার দরজায় কেউ খটখট করে আমি তাকে দরজা খুলে দেবো। এবং বাংলাদেশের যে অসহায় মানুষরা আজকে সমস্যার মধ্যে পড়ছে তার ব্যাপারে তিনি সমব্যাথী হয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে একটা আন্দোলনকে কেন্দ্র করে সেখানে সমস্যা তৈরি হয়েছে। সরকার বিরোধী একটা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটা ছাত্র সমাজ তার বিরোধিতা করেছে। আমাদের রাজ্য, আমাদের দেশেও এই জিনিস হয়, রাজ্যেও হয়, কিন্তু সেখানে আমরা কোনোদিনও দেখিনি বাংলাদেশ সরকার বা পাকিস্তান সরকার বা আফগানিস্তান সরকার বা ব্রিটিশ সরকার বা আমেরিকা এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে। তিনি সৎ পরামর্শ দিতে পারেন, কারণ বাংলাদেশ আমাদের মৈত্রী দেশ। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক। জল থেকে শুরু করে খাদ্য সামগ্রী থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো সমস্যায় আমরা তাদের পাশে দাঁড়াই। বাংলাদেশের নাগরিককে আমরা আলাদা কিছু মনে করি না। ভারতবর্ষের নাগরিকদের মতনই বাংলাদেশের মা বোনদের পাশে বা ভাই বোনদের পাশে আমরা আছি। ওখানকার যারা দুস্থ মানুষ তারাও ভারতবর্ষে বা তারা চিকিৎসা করতে আসে, পড়াশোনা করতে আসে, আমরা তাদের স্বাগত জানাই। কারণ কি, বাংলাদেশ এই ভারতবর্ষ থেকেই কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছে। সুতরাং আমরা বাংলাদেশকে আমরা আলাদা চোখে দেখি না, আমাদের ছোট ভাইয়ের মতন বা আমাদের ছোট একটা পরিবারের একটা অংশ হিসেবে দেখি। তার যদি কোনো সমস্যা হয় তার পাশে দাঁড়ানো আমাদের উচিত। কিন্তু রাজনৈতিকগতভাবে সরকার বিরোধী যখন আন্দোলন চলছে সেখানে গিয়ে তাকে সেই সমস্ত সরকারের বিরোধিতা করা, এটা আমরা মনে করি যে যেটা করেছেন তিনি এটা করতে পারেন না। আর এই জিনিস আগামী দিনে যাতে না করে তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে মৈত্রী বা সুসম্পর্ক এটা আমরা বজায় রাখতে চাই এবং আমরা রাখবো। পাশাপাশি দুটো দেশ আমরা যদি একত্রিতভাবে চলি তাহলে দুটো দেশেরই আমাদের উন্নতি সম্ভব। এই পর্যায়ে অধ্যাপক শাহাব ইনাম খান, আপনার কাছে সংক্ষেপে উত্তর আশা করব। একটু জানতে চাইবো যে এই ঘটনা, পাল্টাপাল্টি বক্তব্য এবং সেই সাথে সাথে যে জবাব দিল মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কি বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারত সরকারের সাথে, এই ঘটনার ফলে কোনো প্রভাব পড়তে পারে বলে মনে করেন? একদম না। প্রথম কথা হলো যে দিল্লির সাথে তো সম্পর্ক জটিল হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ মোদী সরকারের সাথে বর্তমান সরকারের যে ঘনিষ্ঠ সম্পর্ক, সেই জায়গাতে মমতা ব্যানার্জির এই কমেন্টের জন্য খুব বেশি বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে ফাটল পড়বে না। তবে নেহায়েতই বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে একটা খুব সেন্সিটিভ সময় চলছে, মমতা ব্যানার্জির মন্তব্য হয়তো বা কিছুটা হলে রাজনৈতিক মহলে আলোচনা হতে পারে, কিন্তু এর বেশি আমার মনে হয় না খুব একটা ইমপ্লিকেশন এটার মধ্যে থাকবে। তাপস মিত্র, কি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কেন্দ্রীয় সরকার থেকে বলার পরও তিনি যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং বলছিলেন যে 7 বারের সাংসদ, 2 বারের কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্বেও তিনি পালন করেছেন, এই বক্তব্যের পরে কি মনে হতে পারে যে কি প্রতিক্রিয়া হতে পারে বা কেন্দ্রীয় সরকার কি ভাবতে পারে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বক্তব্য নিয়ে ভারত সরকার খুব একটা চিন্তিত নয় বা আমরা পশ্চিমবঙ্গবাসীও খুব চিন্তা করি না। কারণ তিনি তার ব্যক্তিগত পর্যায়ে অনেক কথা বলেন যেগুলোর সঙ্গে বাস্তবে কোনো মিল নেই এবং তিনি এমন কিছু কথা বলেন বা এমন কোনো মন্তব্য করেন যেখানে পশ্চিমবঙ্গের মানুষও সেটাকে ঠিক খুব একটা গুরুত্ব দেন না। ঠিক কেন্দ্রীয় সরকারও তাকে যেহেতু তিনি এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন, সেই জন্য তাকে অবশ্যই সতর্ক করা দরকার করেছেন। কেন তিনি আমাদের বেশ কিছু সিদ্ধান্ত বা তার অনেক কথাবার্তা যেগুলো স্বাভাবিক মনে বলে আমাদের কাছে মনে হয় না। সুতরাং তার যে কথা, তার যে বক্তব্য, এটা নিয়ে কেন্দ্রীয় সরকারও খুব সমস্যার মধ্যে নেই। আর বাংলাদেশের সঙ্গে যেভাবে আমাদের কেন্দ্রীয় সরকারের বর্তমান নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন যে কেন্দ্রীয় সরকার এবং হাসিনাজির নেতৃত্বে যে সরকার বাংলাদেশে চলছে, তাদের সঙ্গে মধুর সম্পর্ক, এই সম্পর্কের ফাটলের কোনো সম্ভাবনা নেই এবং আমরা বাংলাদেশের যে কোনো সমস্যায় তার পাশে দাঁড়াবো এবং সেখানকার যাতে
উন্নতি হয়, সেখানকার মানুষজন যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, সেখানকার যাতে এডুকেশনের উন্নতি হয়, সেখানে যাতে শিল্প বিনিয়োগ হয়। জি। বাংলাদেশের পাশে ভারতবর্ষ সবসময় আছে। সম্পর্ক নষ্ট হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে না। আমাদের সম্পর্ক ভালো ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে, এবং দুটো রাষ্ট্রই উন্নতির শিখরে পৌঁছাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। জি, জনাব তাপস মিত্র, অনেক ধন্যবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র আমাদের সাথে আজকে আয়োজনে যুক্ত ছিলেন, তার জন্য ধন্যবাদ জানাই। এবং সেই সাথে সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জনাব শাহাব ইনাম খান, আপনাকেও ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিক দেখছিলেন, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন।